সব্যসাচীদা বোধহয় এইবার অন করবেন। জিনিসপত্র গুছিয়ে এইবার এই যে করেছেন। জিনিসপত্র গুছিয়ে বসেছেন। হ্যাঁ, যারা এখানে সবাই উপস্থিত আছেন সবাইকে আমার নমস্কার। উনি কিছু শুনতে পাচ্ছেন না। রবি কলেজের বাংলা বিভাগের কাছে আমি খুব কৃতজ্ঞ বোধ করছি যে কবি বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের শতবর্ষে তারা তাকে স্মরণ করার জন্য আমাকে আহ্বান করেছেন। আমাকে এই দায়িত্ব দেওয়াতে আমি নিশ্চয়ই খুব আনন্দিত, যদিও এই দায়িত্ব নেবার যোগ্যতা আমার কতটা আছে সে ব্যাপারে আমি নিঃসন্দেহ নই। তাহলেও বীরেন্দ্র চট্টোপাধ্যায় আমার অত্যন্ত প্রিয় কবি এবং প্রিয় মানুষ, কাজে তার সম্পর্কে কিছু বলতে পারলে আমার খুবই ভালো লাগবে। আজকে আলোচনার যে শিরোনাম আমি নিজেই বেছে নিয়েছি, আগুন হাতে প্রেমের গান, এই শিরোনামটি কিন্তু নেওয়া হয়েছে বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের কবিতা থেকে। তার মুখে যদি রক্ত উঠে কাব্যগ্রন্থের একেবারে শেষ কবিতা ফুল ফুটুক তবেই বসন্ত, সেই কবিতাতেই এই এই শব্দগুচ্ছ আছে। এছাড়াও শঙ্খ ঘোষ বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের কবিতা আলোচনা করতে গিয়ে তার কবিতা বৈশিষ্ট্য এই একটা কথাতেই নির্দিষ্ট করে দিয়েছিলেন, এই আগুন হাতে প্রেমের গান বলে। বীরেন্দ্র চট্টোপাধ্যায় প্রয়াণের পর তাকে নিয়ে, তার সম্পর্কিত নানাবিধ লেখা নিয়ে অনুষ্টুপ প্রকাশনী থেকে একটি সংকলন গ্রন্থ প্রকাশিত হয়েছিল। সেই সংকলন গ্রন্থটার নাম দেওয়া হয়েছিল আগুন হাতে প্রেমের গান। কাজে এই শিরোনামটির জন্য আমার নিজের খুব একটা কোনো কৃতিত্ব নেই। যে প্রসঙ্গটি আজকে আমি আলোচনা মূলত করতে চাই, যেটার উপরে জোর দিতে চাই, যে বীরেন্দ্র চট্টোপাধ্যায় কবিতাকে আমরা মূলত বলতে পারি ভালোবাসার কবিতা। এই ভালোবাসার কবিতা নানাভাবে, তার ভালোবাসার নানানগুলো পর্ব তার কবিতায় নানাভাবে প্রকাশিত হয়েছে। একেবারে শুরুর দিকে তিনি যে কবিতা লিখেছিলেন, সেই কবিতাকে বলতে হবে নিঃসন্দেহে খুব মামুলি কবিতা। 40-এর দশকে যারা কবিতা লেখা শুরু করছেন বা যাদের বই প্রকাশিত হচ্ছে, তাদের কারোর সঙ্গেই বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের কোন রকম সাদৃশ্য খুঁজে পাওয়া যাবে না। যদিও আজীবন তিনি বামপন্থী বলেই পরিচিত, মার্ক্সবাদ সম্পর্কে তার আগ্রহের কথাও তিনি খুব একটা গোপন করেননি, তবুও 40-এর দশকের যে প্রগতি আন্দোলন গড়ে উঠেছিল মূলত মার্ক্সবাদী চিন্তাকে বহন করে, সেই প্রগতি আন্দোলনের সঙ্গে তার কিন্তু কোনো যোগাযোগ ছিল না। অর্থাৎ সুভাষ মুখোপাধ্যায়, মঙ্গলাচরণ চট্টোপাধ্যায় বা আরো যারা সমগোত্রীয়, তারা যে ধরনের কবিতা লিখছিলেন, সেই কবিতার সঙ্গে যেমন বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের নিজের লেখার কোনো মিল নেই, তেমনি তিনি সেই আন্দোলনেরও কোনো সহকারী সদস্য ছিলেন না। তার শুরুটা বলা যেতে পারে একেবারেই সাধারণভাবে। আর 5 জন বাঙালি কবি যেভাবে প্রেমের কবিতা লেখা শুরু করে, ঠিক সেইভাবেই প্রেমের কবিতা লিখে তিনি শুরু করেছিলেন। সেই কবিতাতে জীবনানন্দের প্রভাব অনেক বেশি, বা বলা যেতে পারে প্রভাব না বলে অনুসরণ বলাও যেতে পারে। এবং সেই কবিতা যে কারণে বীরেন্দ্র চট্টোপাধ্যায় পরবর্তীকালে সেই কবিতাগুলিকে তার কোনো কাব্যগ্রন্থে স্থান দিতে চাননি, তার কারণ হলো সেই কবিতাগুলিকে তিনি অত্যন্ত দুর্বল, শিথিল, বাক্য গঠনের অত্যন্ত অনেকবিধ দুর্বলতা ইত্যাদি কারণে তিনি বাতিল করতে চেয়েছিলেন। অর্থাৎ বলা যেতে পারে সেগুলোকে তিনি কবিতা বলেই মেনে নিতে চাননি। বীরেন্দ্র চট্টোপাধ্যায় জীবিতকালে যখন বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের কবিতা নামে তার কবিতা সংকলিত হতে শুরু করে, তখন তিনি এই কাব্যগ্রন্থগুলি থেকে প্রায় নির্বিচারে বর্জন করে গিয়েছিলেন কবিতা, সেগুলোকে তার কাছে এতই দুর্বল বলে মনে হচ্ছে। এই কবিতাগুলিতে প্রেমের যে উচ্চারণ আছে, সে হচ্ছে একটি অনির্দেশ্য প্রেমের উচ্চারণ। অর্থাৎ এক নারীর উদ্দেশ্যে সেই সমস্ত প্রেম ভাবনাগুলি উচ্চারিত, কিন্তু সেই নারীর কোনো নির্দিষ্ট পরিচয় নেই,
মনে হয় যেন লেখকের কাছেও তার কোনো নির্দিষ্ট পরিচয় নেই। শঙ্খ ঘোষ একবার একটি লেখায় বলেছিলেন যে একেবারে তরুণ বয়সে যে ভালোবাসার কবিতা লেখা হয়, তখন যে কোনো ভালোবাসার উদ্দিষ্ট পাত্র বা পাত্রী থাকে তা নয়, তখন সে কবিতাগুলো ঠিক যেন ভালোবাসাকেই ভালোবেসে লেখা। বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের কবিতাগুলি, প্রথম দিকে সেই কবিতাগুলি গ্রহচ্যুততে থেকে শুরু করে বেশ কিছুদিন পর্যন্ত তিনি যে কবিতাগুলি লিখে যাচ্ছেন, সেখানে সেই ভালোবাসাকেই উদ্দেশ্য করে যেন লেখা হচ্ছে সেই কবিতাগুলি। এই যে ভালোবাসার কবিতা, এই যে তার কবিতায় ভালোবাসার উচ্চারণ, আমি আগেই বলেছি খুব মামুলি উচ্চারণ, খুব শিথিল বাক্যবন্ধ, শব্দ চয়নে জীবনানন্দের প্রভাব বেশি, কিন্তু সেটা প্রায় অনুকরণে হয়ে দাঁড়াচ্ছে, ফলে জীবনানন্দীয় রহস্যের কোনো ছায়া সেখানে নেই। কিন্তু একটাও ঠিক যে এই কবিতা লিখতে লিখতেই, এবং এই কবিতা অত্যন্ত বেশি ব্যক্তিগত, অর্থাৎ এত বেশি আত্মমগ্ন তখন বীরেন্দ্র চট্টোপাধ্যায় যে তার কবিতা বাইরের জগতের দিকে একেবারে তাকাচ্ছেই না। বাইরের পৃথিবী যে কোনো অস্তিত্ব আছে, তখন ওই পর্যায়ের কবিতা পড়লে তা বোঝার কোনো উপায় নেই। সে বাইরের পৃথিবী থেকে একেবারে মুখ ফিরিয়ে আত্মমগ্ন এই প্রেমের কবিতাগুলি থেকে লিখতে লিখতেও আমরা লক্ষ্য করবো গ্রহচ্যুততেই হঠাৎ কখনো কখনো তার মনে পড়ে যায় যে বাইরের পৃথিবী থেকে যেন কিছু শব্দ, কিছু ভাবনা যেন ঢুকে যাচ্ছে। অর্থাৎ গ্রহচ্যুততে এই ধাক্কাগুলি যদিও খুব অল্প, খুব চকিত, কিন্তু এগুলো একেবারে অস্বীকার করতে পারেননি তিনি, মাঝে মধ্যে সেগুলি এসে যাচ্ছে। রানুর জন্য পর্যন্ত প্রায় এই জিনিসই চলেছে। মাঝখানে আরেকটা জিনিস আমরা খেয়াল করব, তিন পাহাড়ের স্বপ্ন বলে তার একটি কাব্যগ্রন্থ আছে। সেই কাব্যগ্রন্থগুলিতে কবিতাগুলি লিখতে লেখা হয়েছিল অনেকটা সময় ধরেই, এবং তিন পাহাড়ের স্বপ্নতে যে কবিতাগুলি আছে তার কিছু রেশ রয়ে গেছে। লক্ষিন্দরের দু একটি কবিতাতে, কিছু কবিতা অন্যান্য কাব্যগ্রন্থে ছিল, পরবর্তীকালে আবার তিন পাহাড়ের স্বপ্ন এসে গেছে, এইভাবে নানাভাবে সে কবিতাগুলি রয়েছে। কিন্তু তিন পাহাড়ের স্বপ্ন কাব্যগ্রন্থের ভূমিকা লিখতে গিয়ে বীরেন্দ্র চট্টোপাধ্যায় মনে করে দিয়েছিলেন যে একমাত্র আদিবাসী জীবনে যে শুদ্ধতা আছে, ভালোবাসার যে শুদ্ধতা, সেই শুদ্ধতার কাছে আমাদের ঋণী থাকা দরকার। আমরা যারা নাগরিক মানুষ, শহুরে জীবনে অভ্যস্ত এবং ক্লান্তও, এই আদিবাসী জীবন থেকে আমাদের অনেক কিছু শেখার আছে। তারা প্রকৃতিকে তখনও নিজেদের আত্মীয় বলেই জানেন। তাদের কাছে আমরা শিখে নিতে পারি জীবনের শুদ্ধতা কি, জীবনের সহজতা কি। তিন পাহাড়ের স্বপ্ন কবিতা নিঃসন্দেহে কোনো সাঁওতাল বা মুন্ডা বা এই ধরনের কোনো আদিবাসীদের কবিতার অনুবাদ নয়, যদিও বীরেন্দ্র চট্টোপাধ্যায় পরবর্তীকালে অজস্র অনুবাদ করেছেন, কিন্তু এগুলো অনুবাদ কবিতা নয়। মনে রাখা দরকার, কিছুকাল আগেই ভেরিয়ার এলিউইনের আদিবাসী জীবন সম্পর্কে নানাবিধ রচনার সূত্র ধরেই ভেরিয়ার এলিউনের করা ইংরেজি অনুবাদ থেকে মধ্যপ্রদেশের নানান আদিবাসীদের নানান গান কবিতা অনুবাদ করেছিলেন বিষ্ণুদেব। বিষ্ণুদেব সেই সমস্ত অনুবাদ প্রয়াস, বিষ্ণুদেব বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের শিক্ষকও ছিলেন, ইত্যাদি সামনে থাকা সত্ত্বেও বীরেন্দ্র চট্টোপাধ্যায় তিন পাহাড়ের স্বপ্নতে ওই কবিতা অনুবাদের দিকে যাননি। তার বদলে যে তিন পাহাড়ের স্বপ্নের যে কবিতাগুলি তৈরি হচ্ছে, সেগুলি ওই আদিবাসী জীবনের যে কবিতা, বা তাদের বলা যেতে পারে তাদের জীবনের যে মন্ত্র, নাচ গান ইত্যাদি তো আদিবাসী জীবনের সঙ্গে জড়িয়ে আছে, সেইগুলো মতো করে তিনি কিছু কবিতা লিখতে চেয়েছেন। এবং অবধারিতভাবেই সেখানে প্রেমের কথা আছে, অবধারিতভাবেই প্রকৃতির কথা আছে, নারী পুরুষের খোলাখুলি সম্পর্কের কথা আছে, প্রেমের যন্ত্রণা, বিরহের জ্বালা, এই সমস্ত প্রসঙ্গ বারবার আছে। এই সমস্ত উচ্চারণের পাশে কিন্তু একটা কথা বীরেন্দ্র চট্টোপাধ্যায় তিন পাহাড়ের স্বপ্নতেই মনে করিয়ে দিয়েছেন, দাদারিয়া গানে পেট ভরে না, চাঁদের আলোয় পেট ভরে না। এই যে পেট না ভরার ইতিকথা এবং তার যে একটা ধারাবাহিক ইতিহাস, বারবার আমরা পরবর্তী সময় লক্ষ্য করব
বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের কবিতাতে বারবার এই ইতিহাসটা এসছে। বারবার তিনি অনুভব করেছেন যে ভালোবাসার সামনে কিভাবে বাধা হয়ে দাঁড়ায় এই ক্ষুধা, এই দারিদ্র, কিভাবে তা আমাদের ভালোবাসার সহজতাকে নষ্ট করে দিতে চায়। আমি প্রথমেই বলে নিয়েছিলাম মুখে যদি রক্ত ওঠে কাব্যগ্রন্থের কথা। এই কাব্যগ্রন্থটির প্রথম কবিতা, সেটি অন্নকে নিয়ে। কবিতাটি একদম বৈদিক শ্লোকের মতো সংহত ও মিতবাক। যদিও বীরেন্দ্র চট্টোপাধ্যায়, আমি এই সংহত এবং মিতবাক এই শব্দ দুটির উপর জোর দিচ্ছি এই জন্যই যে বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের একেবারে প্রথম দিকে কবিতা অর্থাৎ গ্রহচ্যুত ইত্যাদি পর্বের কবিতার দিকে তাকালে আমরা দেখবো যে সেখানে তিনি অনেক বেশি ছড়িয়ে কথা বলেছেন, অনেক বেশি এলানো কথাবার্তা। অর্থাৎ কবিতা স্বাভাবিকভাবে সেখানে অনেক বড় হয়ে যাচ্ছে, মনে হয় অনেক আরেকটু তাকে ছাঁটাই করলে আর একটু ভালো হতো। কিন্তু মুখে যদি রক্ত ওঠের এই প্রথম কবিতাতে তিনি অদ্ভুতভাবে মিতবাক, একেবারে বললাম তো বৈদিক শ্লোকের মতো। সেখানে শুরু করছেন অন্ন প্রাণ অন্নই দেবতা বলে। এই অন্ন প্রাণ অন্নই দেবতা কথাটা যখন তিনি বলছেন, এটা হচ্ছে তার খুব নিজের উচ্চারণ তা না, এটা আমরা জানি যে উচ্চারণ তিনি পাচ্ছেন সংস্কৃত সাহিত্য থেকেই। কিন্তু এখানে একটা তফাৎ আমরা দেখবো যে অন্ন প্রাণ অন্নই দেবতা বলার কথা বলার পরেও একেবারে শেষে এসে তিনি একটা অন্য কথা বলছেন। সে অন্নে যদি কেউ বীজ দেয় কিংবা তাকে কাড়ে, ধ্বংস করো ধ্বংস করো ধ্বংস করো তারে। অর্থাৎ শুধু অন্ন দেবতা বা অন্ন প্রাণ নয়, সে অন্ন যদি কেড়ে নিতে চায়, এই কেড়ে নেওয়ার তো একটা ধারাবাহিক ইতিহাস আছে। সেই ইতিহাসের দিকে চোখ রেখে বলছেন একটা প্রতিরোধের কথা, যে তা যদি কেউ করতে চায়, ধ্বংস করো ধ্বংস করো ধ্বংস করো তারে। একবারে শুধু সরাসরি প্রতিরোধ এবং পাল্টা আক্রমণের একটা কথা। এটা এর মানে এই নয় যে তিনি খুব একটা বিরাট সামাজিক বিপ্লবের কথা বলছেন, কিন্তু এই চেতনাটাকে তিনি জাগিয়ে দিতে চাইছেন যে আমার যে অন্যের অধিকার, সেই অধিকারটা আমারই অধিকার, আমাকে সেই অন্যের অধিকার থেকে কেউ বিচ্যুত করতে পারে না। তার ভালোবাসায় এবারে এই মিশে যাচ্ছে এই অধিকার বোধের প্রশ্ন। এই অন্যের অধিকার, আমার এই ক্ষুধার নিবৃত্তির অধিকার, এই অধিকার বোধটা তার কবিতা এবারে এসে যাচ্ছে। এর আগে দেখেছি আমরা কালো বস্তির পাঁচালীর কথা লিখেছেন তিনি, বারবার লিখেছেন বস্তির কথা, এমনকি কথাও বলেছেন বস্তির ছেলের মুখ দিয়ে যে ক্ষুধার দেবতা বস্তিতে পা দেন না, কোনো দেবতাই সেখানে আসেন না, রোদ্দুরও সেখানে আসে না। কেন? আমরা যে অচ্ছুত, মা বলছেন ছেলেকে। এই যে অচ্ছুত যারা দরিদ্র, তারা অচ্ছুত তাদের দারিদ্র্যের জন্যই, এমনকি দেবতাও তাদের দিকে ফিরে তাকান না, এই সত্যটা বীরেন্দা বারবার অনুভব করেছেন। ফলে তার ভালোবাসা বারবার রূপ বদলাতে থাকছে, ভালোবাসা সরে আসতে চাইছে অন্যদিকে। এই ভালোবাসাকে অন্যদিকে সরিয়ে সরে যাওয়ার কথা বা ইত্যাদি আরো যে নানান প্রশ্ন এবারেই আমরা দেখবো। আমি আর একটু এগিয়ে যাচ্ছি। মুখে যদি রক্ত ওঠের প্রথম কবিতা এটার কথা বললাম, এই যে যিনি যে অন্ন কেড়ে নিতে চাইবে তাকে ধ্বংস করার কথা, এবং সেই কাব্যগ্রন্থেরই শেষ কবিতা যেখান থেকে এই আগুন হাতে প্রেমের গান শব্দগুচ্ছ নেওয়া, ফুল ফুটুক তবেই বসন্ত। বোঝা যায় এই কবিতার নামকরণটি পুরস্কার সুভাষ মুখোপাধ্যায়কে মনে রেখে, সুভাষ মুখোপাধ্যায়ের অতি বিখ্যাত ফুল ফুটুক কাব্যগ্রন্থের শেষ কবিতা ফুল ফুটুকে তিনি বলেছেন, ফুল ফুটুক না ফুটুক আজ বসন্ত। যেন ঠিক তার বিপরীতে গিয়ে বীরেন্দা মনে করিয়ে দিতে চেয়েছেন। আমি একটা কথা আগে থেকে বলে রাখি একটু, যে বীরেন চট্টোপাধ্যায়ের প্রসঙ্গ বলতে গেলে আমি হয়তো বারবারই পোশাকি নামটা ছেড়ে বীরেন দা বলে ফেলতে পারি। তার একটাই কারণ, যে তার সঙ্গে ব্যক্তিগত পরিচয়, এবং বীরেন্দ্র চট্টোপাধ্যায় আমাদের সকলের কাছে বীরেন দা বলেই এতটা পরিচিত ছিলেন যে তাকে বীরেন্দার বদলে ওই পোশাকি বীরেন্দ্র চট্টোপাধ্যায় বলতে আমাদের, অন্তত আমাদের মতো কয়েকজনের খুব অসুবিধা হয়।
মানে সচেতন থাকলেও অনেক সময় এড়াতে পারি না, ফলে আমি হয়তো বারবারই বীরেন দাওয়াটাই বলে ফেলবো। বীরেন্দ্র চট্টোপাধ্যায় একেবারে মনে হতে পারে তার বিপরীতে গিয়ে বলছেন। সেখানে তিনি বলেছেন যে এই আগুন হাতে প্রেমের গান। প্রথম কথা, ফুল ফুটলে তবেই বসন্ত আসবে, অর্থাৎ ফুল বসন্তের আগমনীর একটা বাইরের চেহারা দরকার, বাইরের জগতে তার একটা পরিবর্তনের সূচনা হচ্ছে, সেটাকে বোঝানোর একটা ইঙ্গিত দরকার। ফুল ফুটলে তবেই বোঝা যাবে বসন্ত আসছে। কিন্তু এইখানে যখন তিনি বলছেন আগুন হাতে প্রেমের গান, অর্থাৎ ভালোবাসা থাকুক, ভালোবাসা থাকবেই, কিন্তু তার জন্য আগুন হাতে নিতে হয়। এই আগুন শুধু যে নিজেকে পরিশুদ্ধ করে নেওয়ার জন্য নয়, এই আগুন যারা এই ভালোবাসাকে নষ্ট করে দিতে চায় তাদের ধ্বংস করার জন্য। এর আগে বীরেন্দ্র চট্টোপাধ্যায় মহাদেবের দুয়ার বলে একটি কাব্যগ্রন্থ বেরিয়েছিল। মহাদেবের দুয়ার কাব্যগ্রন্থের প্রথম যে পর্যায়টি, যেটির নামই মহাদেবের দুয়ার, সেগুলি সবই 63 কি 64টি অত্যন্ত ছোট, বড় জোর 6 লাইন কি বড় জোর 6 লাইন, বেশিরভাগই 4 লাইনের কবিতা। সব সেগুলি সংখ্যা দিয়ে চিহ্নিত, কোনো আলাদা নাম নেই। এই কাব্যগ্রন্থের একটি কবিতা ছদ্মনামে লিখে বেরিয়েছিল শক্তি চট্টোপাধ্যায়ের কবিতা সাপ্তাহিক পত্রিকায়। শক্তি চট্টোপাধ্যায় সম্পাদনা করতেন। উলুখর ছদ্মনামে বীরেন্দ্র চট্টোপাধ্যায় একটি কবিতা লিখেছিলেন, তখন জানা যায়নি এটি বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা। 1966 সালে সারা পশ্চিমবঙ্গ জুড়ে যে বিশাল খাদ্য আন্দোলন হয়েছিল, সেই খাদ্য আন্দোলনের পরবর্তী সময় কবিতাটি লেখা। আবির এনেছে রাঙাবে আকাশ মাটি, কেন যে এনেছে খোকনমণি, আজ তো এমনি রাঙা হয়ে আছে বাংলাদেশ, তোমার মতো শিশুর রক্তে সোনা আমার। এই 4টে লাইন একটা দোল খেলার একটা ইঙ্গিত। তারপরেই চলে যায় শিশুর রক্তে রাঙা হয়ে আছে বাংলাদেশ। এই যে 4টে লাইনের মধ্যে দিয়ে, তার মধ্যে দিয়ে যে দোতনাটি তৈরি হয়, যে ইতিহাসকে তিনি মনে করিয়ে দেন, যে ভয়ঙ্কর ক্ষমতা মদমত্ততার ইতিহাস, এই 4টে লাইনকে প্রসারিত করার কোনো জায়গা ছিল না। কিন্তু এই যে শুরু হলো, এরপরেই আমরা লক্ষ্য করব বীরেন্দ্রের কবিতাও একটা অনেকটাই প্রখর হয়ে উঠছে, অনেকটা তীব্র হয়ে উঠেছে। জীবনানন্দের স্পষ্ট প্রভাবকে তিনি অনেক আগে অতিক্রম করে এসেছিলেন বলা যেতে পারে। রানুর জন্য কাব্যগ্রন্থের শেষ দিকের কবিতাগুলো থেকেই তিনি জীবনানন্দকে আত্মস্থ করে নিয়েছিলেন বলেই জীবনানন্দের প্রভাবকে আর তিনি সেভাবে প্রকাশ পাচ্ছে না তার কবিতা, সেভাবে আমরা দেখবো না। কিন্তু জীবনানন্দ তার আত্মস্থ হয়ে গিয়েছিল। অর্থাৎ জীবনানন্দ যেভাবে এই পৃথিবীর রণরক্ত সফলতাকে দেখতে চেয়েছিলেন, বীরেন্দ্র চট্টোপাধ্যায় সেটাকে অর্জন করেছিলেন, ঠিকভাবেই দেখতে চাইছিলেন। 67 সালে পশ্চিমবঙ্গের রাজনৈতিক যে পরিবর্তন ঘটে, খুব দ্রুতই অনেকগুলি পরিবর্তন ঘটে যায়। প্রথমত, দীর্ঘদিনের কংগ্রেসি শাসনের অবসান ঘটে। তার পেছনে নিশ্চয়ই ছিল 66-র খাদ্য আন্দোলন, তার একটা বিরাট ভূমিকা। সারা পশ্চিমবঙ্গকে সেই খাদ্য আন্দোলন যেভাবে আলোড়িত করেছিল, এবং সেই খাদ্য আন্দোলন বা মানুষের খাদ্যের দাবিকে যেভাবে তৎকালীন গভর্নমেন্ট তার মোকাবিলা করেছিলেন, যে হিংস্রতা দিয়ে, স্বাভাবিকভাবে লোকের মনে বিরূপতা তৈরি হয়েছিল, এবং সেই বিরূপতা ছাপ পড়েছিল ভোটের বাক্সে। তার আগে আর দুটো ঘটনা ঘটে যায়। 1962 সালে চীন ভারত যুদ্ধের পরে ভারতের কমিউনিস্ট পার্টি, তাদের মধ্যে একটি রাজনৈতিক লাইন নিয়ে দ্বন্দ্ব দেখা যায়, এবং তারই পরিণামে 1964 সালে সরকারিভাবে পার্টি ভাগ হয়। বা বলা যেতে পারে সরকারিভাবে যে আদি কমিউনিস্ট পার্টি, ভারতের কমিউনিস্ট পার্টি, তার থেকে একটা বিরাট অংশ বেরিয়ে আসে। বেরিয়ে এসে তারা একটি আলাদা পার্টি তৈরি করেন। নিজেদের স্বাতন্ত্র্য ঘোষণা করার জন্য তারা তাদের পার্টির নাম দেন কমিউনিস্ট পার্টি, ভারতের কমিউনিস্ট পার্টি।
ব্র্যাকেটে মার্ক্সবাদী। এই যে কমিউনিস্ট আন্দোলনে এর নিশ্চয়ই ছাপ পড়েছিল। বামপন্থীরা শুধু যে তাদের একই গতকাল পর্যন্ত যারা আমার বন্ধু ভাই ছিলেন, আজ থেকে তারা আমার জ্ঞাতি শত্রু হয়ে গেলেন, এটা যেমন একদিক থেকে বেদনাদায়ক। যে বেদনার ছাপ আমরা সুভাষ মুখোপাধ্যায়ের এই ভাই কবিতা গ্রন্থের অনেক কবিতাতে পাবো। সেই সঙ্গে আন্দোলনের ক্ষেত্রেও একটা বড় রকমের ধাক্কা লাগলো। যে আন্দোলন একদিন নেতাদের দ্বারা পরিচালিত হচ্ছিল, পরদিন থেকে কিছু লোক তাকে শোধনবাদী বা ইত্যাদি আখ্যা দিতে লাগলো। এটা আন্দোলনের একটা ছাপ ফেলছিল। তা সত্ত্বেও 67 সালে নির্বাচনে দেখা গেল যে এই দুই কমিউনিস্ট পার্টি দুটি আলাদা পক্ষে থাকা সত্ত্বেও তারা দুজনে মিলিত হলে কংগ্রেসের থেকে তাদের আসন সংখ্যা বেশি, এবং শেষ পর্যন্ত ঘটনা সেটাই হলো। আমরা দেখলাম এখানে যুক্তফ্রন্ট সরকার গঠিত হলো। এটা যেমন একটা বড় ব্যাপার যে দীর্ঘদিনের কংগ্রেসী শাসনের অবসান ঘটে একটি নতুন সরকার আসছে। যদিও সেই সরকার অনেকগুলি দলের মিশ্রণে তৈরি, কিন্তু একটা তার কর্মসূচি থেকে শুরু করে অনেক কিছু আলাদা হয়ে যাবে, এটাই একটা প্রত্যাশা ছিল। তার থেকে আর একটা বড় ব্যাপার ঘটলো 67 সালে এই নতুন মন্ত্রিসভা শপথ নেওয়ার মাত্র 3 মাসের মধ্যে উত্তরবঙ্গের দার্জিলিং জেলার নকশালবাড়ি থানার প্রসাদুজোতে একটি ঘটনা ঘটে যায়। যোদ্ধাদের সঙ্গে চাষিদের একটি সংঘর্ষে চাষিরা, মূলত ওখানকার আদিবাসী চাষিরা, যারা তীর ধনুক ব্যবহারে খুব সিদ্ধহস্ত এবং এটা তাদের কাছে খুব সহজাত ব্যাপার, যারা সেই তীর ধনুক নিয়েই বিদ্রোহ করছিলেন তাদের জমি উদ্ধার করার জন্য। কিন্তু পুলিশ বাহিনী সেখানে যোদ্ধাদের পক্ষে পাহারা দিতে আসায় সোনামোহনী নামে একটি পুলিশ ইন্সপেক্টর তীরে আঘাতে আহত হন, এবং পরবর্তী পরের দিনে হাটের মাঝখানে প্রথমে সাঁওতাল চাষিদের প্রতিবাদে এবং প্রতিরোধে পুলিশ বাহিনী ফিরে গেলেও মুহূর্তের মধ্যে আবার ঘুরিয়ে নিয়ে সেখানে এসে সেই জমায়েতের উপরে গুলি চালায়, এবং তার ফলে একটি শিশু সহ 11 জন মহিলার মৃত্যু ঘটে। পুলিশের গুলিতে মৃত্যু স্বাধীন ভারতবর্ষে খুব যে নতুন ব্যাপার ছিল তা নয়। এই মৃত্যুটা একটা অগ্নিস্ফুলিঙ্গের কাজ করে। রাতারাতি নকশালবাড়ি একটা নাম হয়ে গেল, একটা প্রতীক হয়ে গেল, এবং এখান থেকে যে কৃষক বিদ্রোহের সূচনা হলো তার রাজনীতি নিয়ে পরবর্তীকালে অনেক কথা উঠেছে, তার ভুল ভ্রান্তি ইত্যাদি নিয়ে অনেক সমালোচনা হয়েছে। সেসব বাদ দিয়ে আমি বলতে চাই যে এই আন্দোলনের একটি সুদূর প্রসারী প্রভাব কোনো মতেই অস্বীকার করা যাবে না। সারা ভারতবর্ষে এই আন্দোলন ছড়িয়ে পড়লো। এখন কথা হচ্ছে যে এই আন্দোলন ছড়িয়ে পড়লো, কিন্তু সেই আন্দোলনের সঙ্গে শিল্পী সাংস্কৃতিক কর্মীদের যোগাযোগটা কি? আমরা একটা জিনিস এর আগে বলেছিলাম যে বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের সঙ্গে 40-এর যে সাংস্কৃতিক আন্দোলন, যে আন্দোলন মূলত গঠিত হয়েছিল কমিউনিস্ট পার্টির সঙ্গে সংযুক্ত বা কমিউনিস্ট পার্টি খুব কাছাকাছি থাকা সহকর্মী যারা, তাদের নেতৃত্বেই। কিন্তু সেই আন্দোলনের সঙ্গে এই আন্দোলনের একটা বড় তফাৎ আছে। সেই আন্দোলন মূলত 40-এ যে আন্দোলনগুলি চলছিল, অর্থাৎ একদিকে যেমন ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন, তেমনি প্রথম দিকে ভারত ছাড়ো আন্দোলনের বিরোধিতা করে কমিউনিস্ট পার্টি জনগণ থেকে যতটা বিচ্ছিন্ন হয়েছিল, পরবর্তীকালে দুর্ভিক্ষের সময় লঙ্গরখানা ইত্যাদির মধ্যে দিয়ে তারা নানা রকম সেবামূলক কাজকর্ম করে আবার জনসাধারণের কাছে ফিরে আসতে পেরেছিলেন। তার থেকেও বড় কথা হচ্ছে যে তেভাগা আন্দোলন শুরু করেছিলেন কমিউনিস্ট পার্টি, কৃষক সভার নেতৃত্বে তেভাগা আন্দোলন শুরু হয়েছিল, এবং সেই তেভাগা আন্দোলনের পরবর্তীকালে কমিউনিস্ট পার্টির সঙ্গে সংশ্লিষ্ট লেখক, শিল্পী, সাহিত্যিকরা সকলেই তেভাগা আন্দোলনের দ্বারা খুব অনুপ্রাণিত হয়ে নানা রকম গল্প, কবিতা, নাটক ইত্যাদি লিখেছেন। আমরা জানি গণনাট্য সঙ্গে কিভাবে দুর্ভিক্ষে নাট্যরূপ নবান্ন দিয়ে শুরু করে গণনাট্য সঙ্গে কিভাবে নানা কৃষক বিদ্রোহের কথা বলেছে, নানা জনজাগরণের কথা বলেছে,
যেমন সেখানে যে সলিল চৌধুরী, হেমঙ্গ বিশ্বাস, বিনয় রায় ইত্যাদিদের গানে আমরা তার সেই নবজাগরণের একটা প্রভাব দেখেছিলাম। কিন্তু সেখানে মনে করা দরকার যে সেই আন্দোলনগুলি, তেভাগা আন্দোলন, সেটা ছিল কৃষকদের আন্দোলন। এই যে শিল্পী সাংস্কৃতিক কর্মীরা যারা মূলত মধ্যবিত্ত, সেই মধ্যবিত্ত শ্রেণী কিন্তু তাদের সহমর্মিতা থেকে সেই আন্দোলনকে ব্যাখ্যা করছিলেন। নকশালবাড়ি আন্দোলনের পরে দেখা গেল এই আন্দোলন আর কৃষকদের আন্দোলন থাকছে না। অসংখ্য শহরের ছেলে এবং ঘটনাচক্রে যারা বেশ রীতিমতো পড়াশোনায় ভালো ছাত্রছাত্রী, তারা আন্দোলনের নেতাদের ডাকে সাড়া দিয়ে তাদের ক্যারিয়ার বিসর্জন দিয়ে তারা গ্রামে চলে যাচ্ছেন কৃষকদের মধ্যে কাজ করার জন্য। এবং এমন একটা পরিস্থিতি হলো, কলকাতা বা অন্যান্য মফস্বল শহরগুলিতে এমন একটা পরিবার রইল না যে পরিবার কোনো না কোনো ভাবে এই আন্দোলন দ্বারা স্পৃষ্ট। অর্থাৎ হয় এই আন্দোলনে তাদের বাড়ির কোনো ছেলে বা মেয়ে যোগ দিয়েছেন, অথবা সেই আন্দোলনের সুবাদে তাদের বাড়ির কোনো ছেলে বা মেয়েকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হচ্ছে। আমি নিজের অভিজ্ঞতা থেকে এইটুকু বলতে পারি যে এই একটা সময় গেছে যখন কলকাতা শহরে এমন একটা বাড়ি ছিল না যে বাড়ি থেকে কেউ না কেউ জেলে বা গ্রামে চলে গেছে। এমন একটা সকাল হতো না যেদিন ফুটপাতে কোনো না কোনো মৃতদেহ পড়ে থাকতে দেখা যেত। যে কোনো সময় যে কোনো বাড়ির সামনে কালো গাড়ি এসে দাঁড়াতে পারত। যে কোনো দিন কুম্বিং অপারেশনের ফলে, আপনারা যারা কুম্বিং অপারেশন কেউ দেখেছেন কিনা আমি জানি না। কুম্বিং অপারেশন মানে হচ্ছে একেবারে তার জাল দিয়ে গোটা পাড়াটাকে ঘিরে ফেলে পুলিশ এবং আধা সামরিক বাহিনী ঘিরে ফেলে, যাতে পাড়ার এক একটা এলাকা থেকে কেউ বেরোতে না পারে, বাড়ি বাড়ি ঢুকে তল্লাশি করে তাদের সন্দেহভাজন ব্যক্তিকে খুঁজে বেড়ানো। অর্থাৎ চিরুনি অপারেশন বলা হয়, কুম্বিং অপারেশন। অর্থাৎ চিরুনি দিয়ে চুল আঁচড়ানোর মতো তাদের তুলে নিয়ে যাওয়া। অর্থাৎ এই আন্দোলনের প্রথম থেকেই রাষ্ট্রীয় নিপীড়ন ছিল এই আন্দোলনকারীদের ওপরে। এবং মোটামুটি বছর পাঁচেকের মধ্যেই 67 সালে আন্দোলন শুরু হয়েছিল। 69 সালে কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া মার্ক্সবাদী থেকে ভেঙে আবার বেরিয়ে আসেন কিছু লোক। 69 সালের 1 মে কলকাতা ময়দানে শহীদ মিনারে কমিশনাল নতুন পার্টি ঘোষণা করেন, জন্ম ঘোষণা করেন সিপিআইএমএল। এই সিপিআইএমএল গঠিত হওয়ার পরে তাদের আন্দোলনে একটা নেতৃত্ব, স্পষ্ট নেতৃত্ব এবং আন্দোলনের একটা পরিষ্কার দিশা তৈরি হতে লাগলো। ইত্যাদি, আমি আবারও বলছি যে ইত্যাদি তার ভুলভ্রান্তি, রাজনীতি ইত্যাদি নিয়ে আমি আলোচনা করতে চাই না, কিন্তু তার একটা সুদূর প্রসারী প্রভাব আছে। কিন্তু আমি বীরেন্দ্র চট্টোপাধ্যায় প্রসঙ্গে যেটা বলতে চাইছি, যে এই আন্দোলনের সঙ্গে সাংস্কৃতিক জগতের মানুষের যোগ হচ্ছে যে প্রায় কেউই এই আন্দোলনকে এড়াতে পারছেন না। কেউ পক্ষে বা কেউ বিপক্ষে এই আন্দোলনকে তাদের সাহিত্যে জায়গা দিতে বাধ্য হচ্ছে। শীর্ষেন্দু মুখোপাধ্যায়, গদ্য লেখক, তার একটি উপন্যাসে আমরা একটি এরকম নকশাল চরিত্র পেয়েছিলাম। সেই চরিত্রটা কতটা বাস্তব সেই প্রসঙ্গে আমি আসছি না। সেই ছেলেটি একজনকে খুন করার পরে, তার শ্রেণী শত্রু বলে তাকে খুন করার পরে, সে তার হাত পা চিবোচ্ছে এবং বলছে এই আমি শ্রেণী শত্রুর রক্ত খাচ্ছি, এই আমি শ্রেণী শত্রুর মাংস খাচ্ছি। আমি জানি না বাস্তবে এরকম কোন নকশাল চরিত্র আদৌ হয়েছিল কিনা, যে তার মৃতদেহের হাড় মাংস এভাবে চিবিয়ে খেয়ে বলতে পারে শ্রেণী শত্রুর রক্ত খাচ্ছি। কিন্তু বোঝা যায় যে এই আন্দোলন শীর্ষেন্দু মুখোপাধ্যায়কেও নিরপেক্ষ থাকতে দিচ্ছে না। অর্থাৎ তিনি কোন পক্ষ নিচ্ছেন সেটা স্পষ্ট। তিনি নকশাল কর্মীদের এইরকম নরখাদক হিসেবে চিহ্নিত করতে চান, কিন্তু আনতে হচ্ছে, তিনি চুপ করে থাকতে পারছেন না। সুনীল গঙ্গোপাধ্যায়ের অসংখ্য গল্পে এরকম চরিত্র আসছে। পলাতক ও অনুসরণকারী একটি বিখ্যাত গল্প, অনেক গল্পে এরকম চরিত্র আসছে, কবিতাতেও আসছে। এবং এটা একটা অদ্ভুত খেয়াল করার ব্যাপার যে যেহেতু এই নকশালপন্থী যারা, তারা বেরিয়ে গিয়েছিলেন মূলত সিপিআইএম থেকে, ফলে সিপিআইএম এর সঙ্গে আমরা তো জানি যে জ্ঞাতি শত্রু অনেক বেশি শত্রু হয়। ফলে সিপিআইএম এর সঙ্গে নকশালপন্থীদের শত্রুতাটা অনেক বেশি ছিল তুলনামূলকভাবে। সিপিআই যেহেতু এই নতুন পার্টি, তাদের দলকে খুব একটা ভাঙেনি। তারা অনেকেই এই আন্দোলন সম্পর্কে, আন্দোলনের পথ সম্পর্কে তাদের অনেক আপত্তি থাকলেও
এই আন্দোলনের কর্মীদের সম্পর্কে তাদের একটা অদ্ভুত সহানুভূতি ছিল। সেই সহানুভূতিটা তাদের লেখায় আমরা দেখেছি। দীপেন বন্দ্যোপাধ্যায় লিখেছেন, দেবেশ রায় লিখেছেন। কবিদের মধ্যে আমরা অনেককেই দেখেছি, মঙ্গলাচরণ চট্টোপাধ্যায় ইত্যাদিতে। সুভাষ মুখোপাধ্যায়ের ছেলে গেছে বনে বলে একটি কাব্যগ্রন্থ বেরোলো। সেই ছেলে গেছে বনের কাব্যগ্রন্থের দুটি কবিতা, ফেরাই এবং ছেলে গেছে বনে, এই দুটি খুব উল্লেখযোগ্য। এই কবিতা দুটি উৎসর্গ করা হয়েছিল সুগত মৈত্র এবং দীপাঞ্জন রায়চৌধুরী। দীপাঞ্জন রায়চৌধুরীকে যারা লেডি ভবন কলেজের অধ্যাপক অধ্যাপিকা তারা অনেকেই চিনবেন। তিনি সরকারি কলেজেই দীর্ঘদিন অধ্যাপনা করেছেন পদার্থবিদ্যায়। দীপাঞ্জন রায়চৌধুরী গ্রেপ্তার হয়েছিলেন হাজারিবাগ জেল থেকে অসীম চ্যাটার্জির সঙ্গেই প্রায়, ওই অঞ্চলেই তারা কাজ করতেন। সুগত মৈত্র সুভাষ মুখোপাধ্যায়ের ঘনিষ্ঠ বন্ধু রমাকৃষ্ণ মৈত্রের ছেলে। সুগত মৈত্র এই আন্দোলনে অংশগ্রহণ করে দীর্ঘদিন বাড়ি ছেড়ে তাকে পালিয়ে বেড়াতে হয়েছে, নানান জায়গায় কাজ করছে। এই দুজনকে উৎসর্গ করে দুটি কবিতা তিনি লিখেছিলেন। এই দুটি কবিতাকে একটা হিসেবে আমরা বলতেই পারি সুভাষ মুখোপাধ্যায়ের কবিতা দুটি একেবারে ব্যক্তিগত স্নেহের জায়গা থেকে হয়তো লেখা, কিন্তু রাজনৈতিকভাবে নকশালপন্থীদের সম্পর্কে তার কোনো এমনিতে সহানুভূতি থাকার কথা নয়। নকশালপন্থী সম্পর্কে সুভাষ মুখোপাধ্যায়ের অনেক বিরূপ মন্তব্যও আছে, কিন্তু তার সাথে কবিতা দুটি তিনি লিখছেন। আমি এই যে কবিতাগুলো উল্লেখ করতে চাইছি, আমি এগুলো বারবারই বলছি যে এটা আসলে ওই সময়টাকে এরা কেউ অস্বীকার করতে পারছেন না, কারণ তারা যে শ্রেণী থেকে আসছেন সেই শ্রেণীটি এই নকশালবাড়ি আন্দোলন দ্বারা এত বেশি, এই শ্রেণীটি প্রভাবিত এবং এত বেশি তারা স্পৃষ্ট এবং এত বেশি আলোড়িত যে এটাকে আর কৃষক বিদ্রোহ বলে দুটো সরিয়ে রাখার কোনো জায়গা ছিল। এর মাঝখানে বীরেন্দ্র চট্টোপাধ্যায় লিখছেন, ততদিনে রাষ্ট্রীয় সন্ত্রাস শুরু হয়ে গেছে। রাষ্ট্রীয় সন্ত্রাস তার যাবতীয় দাঁত নোখ বার করে ঝাঁপিয়ে পড়েছে এই আন্দোলনকে দমিয়ে দেওয়ার জন্য। আন্দোলনের নিজের ভুলে, নিজেদের নানান লাইনের ভুলেও যেমন কিছুটা হয়েছে, শহরাঞ্চলে আন্দোলনকে সরিয়ে আনার ফলে তার মাসুলও দিতে হয়েছে খানিকটা। কিন্তু যে ভাবে তারা রাষ্ট্র ঝাঁপিয়ে পড়লো এই আন্দোলনকে, সেটা হয়তো রাষ্ট্রের পক্ষে খুবই স্বাভাবিক, তার শ্রেণীর পক্ষে, কিন্তু মানবতাবাদী কারোর পক্ষে এটাকে মেনে নেওয়া সম্ভব ছিল না। মহাশ্বেতা দেবীর 1084 মা আমাদের মনে থাকতেই পারে, কিন্তু বীরেন্দ্র চট্টোপাধ্যায় এই সময় তার একটি চটি কাব্যগ্রন্থ বেরোলো। এটা আরেকটা জিনিস আমাদের মনে রাখা দরকার, বীরেন্দ্র চট্টোপাধ্যায় সবসময় যে খুব বড় বড় কবিতার বই বেরিয়েছে তা না, অনেক সময় চটি কবিতার বই বেরিয়েছে, এক ফর্মা দু ফর্মা। এবং এটা বীরেন্দ্র চট্টোপাধ্যায় আরেকটা বড় বৈশিষ্ট্য, সেটা আমি হয়তো পরেই বলতাম, যে তিনি যেমন নিজের অনেক ছোট ছোট এক ফর্মা দু ফর্মা বই বার করেছেন, তেমনি তার আরেকটা বড় বৈশিষ্ট্য হচ্ছে যে তরুণ অনামা কবিদের কবিতার বই, এইরকম পাতলা বই তিনি নিজে তার কাঁধের ঝোলায় ভরে বইমেলায় বিক্রি করতেন। নিজের বই নয়, তরুণ কবিদের বই বিক্রি করছেন বীরেন্দ্র চট্টোপাধ্যায়। অন্য প্রতিষ্ঠিত কবিরা যখন বিভিন্ন প্রকাশকের স্টলে বসে সই বিলোতে ব্যস্ত, তখন বীরেন্দ্র চট্টোপাধ্যায় একটা ঝোলা কাঁধে নিয়ে এই তরুণ কবিদের বই বিক্রি করছেন, পরিচিত লোকদের হাতে গুঁজে দিচ্ছেন এই তরুণদের বই। বাংলা সাহিত্যে আমি আর দ্বিতীয় কোনো উদাহরণ খুঁজে পাবো না যিনি তরুণদের কবিতাকে এইভাবে প্রমোট করেছেন। আর আরেকটা জিনিস, বাংলা সাহিত্যে এখন এটা বেশ একটা চালু পদ্ধতি, এই এক ফর্মা দু ফর্মার কবিতা ব্যবহার করে। এটা বোধহয় সম্ভবত বীরেন্দ্র চট্টোপাধ্যায় এটা শুরু করে গিয়েছিলেন। এছাড়াও আরেকটা জিনিস তিনি করেছিলেন, অনেক বুলেটিন বার করেছেন। সে বুলেটিন অনেক সময় শুধু তার নিজের কবিতা নিয়েও হতো, অনেক সময় সংকলিত কবিতা তার সম্পাদনে বেরিয়েছিল। তার ন্যাংটো ছেলে আকাশ দেখছে, আমার রবীন্দ্রনাথ, আমাদের ওভারকোটও, তাপ্পি দেওয়া ওভারকোটও আমাদের ইতিহাস স্যার, ইত্যাদি ইত্যাদি অনেক অজস্র এরকম বুলেটিন বার করেছে। কিন্তু ওই যে বললাম, মুন্ডহীন ধরগুলি আহ্লাদে চিৎকার বলে একটি কাব্যগ্রন্থ বেরোলো। এই নামটাই আমাদের কাছে খুব একটা চমক দেওয়া নাম। এই মুন্ডহীন ধরগুলি আহ্লাদে চিৎকার করে কাব্যগ্রন্থে একটা কবিতায় তিনি বলেছিলেন, কে তুমি হে দেবদারু বিথিত গন্ধ পাও পুলিশে।
এইটা দেখেছিলেন বীরেন্দ্র চট্টোপাধ্যায়। এমন একটা সময়, যে সময় যা কিছু আমাদের চারপাশে সৌন্দর্যের প্রতীক, যা কিছু আমাদের কাছে শুদ্ধতার প্রতীক, সেখানেও পুলিশের ছায়া। সেখানে তিনি বলেছিলেন যে কি করে এই দেশ শুদ্ধ হবে যদি পুলিশ না ঢালে গ্যালন গ্যালন রক্ত গাছের শেকড়ে। এবং তখন এইটাই শুরু হয়েছে, গ্যালন গ্যালন রক্ত পুলিশ ঢালছে, সেটাকেই মনে হচ্ছে দেশপ্রেম, সেটাকেই মনে হচ্ছে বিরাট বড় কাজ। অসংখ্য তরুণের রক্তে স্নান করে নিচ্ছে আমাদের জন্মভূমি। বীরেন চট্টোপাধ্যায় নীরব থাকতে পারেননি। তার ভালোবাসা এইখানে, এই মানুষগুলিকে, এই ছেলে মেয়েগুলির রাজনীতিকে তিনি যে সবসময় তাদের রাজনীতির লাইন বা পথকে সমর্থন করেছেন এমন নয়। যদি কথা তিনি কখনো কোনো 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 সাক্ষাৎকারে বলেছিলেন যে ওদের পদ বা মত আমি হয়তো মানি না, কিন্তু এরা ছাড়া আর কে আছে যারা সাহস করে প্রতিবাদ করতে পারে, যারা একটা নিজের স্বার্থের দিকে একবারও তাকায়নি, যারা একবারও নিজের কথা ভাবেনি, নিজের পরিবারের কথা ভাবেনি, নিজের ক্যারিয়ারের কথা ভাবেনি, সবকিছু ছেড়ে দিয়ে শুধু তাদের মতো একটা আদর্শের জন্য ঝাঁপ দিয়ে পড়েছে। এরা ছাড়া আর কে কে আছে? সেই জন্য তিনি তাদের সমর্থন করছেন, তাদের লাইনকে না মানলেও। সেই ছেলে মেয়েগুলি একের পর এক মরছে পুলিশের নিপীড়নে, রাষ্ট্রের নিপীড়নে। রাষ্ট্রের এই দাঁত নখ বার করা চেহারাটাকে বীরেন্দ্র চট্টোপাধ্যায় মনে করেছিলেন তার সব থেকে বড় দায়িত্ব এইটাকে প্রকাশ করে দেওয়া। এইটা করতে গিয়ে এটাও ঠিক যে সব সময় আমরা কবিতার যে শিল্পিত রূপ আশা করি, সেই শিল্পিত রূপটা সবসময় বজায় থাকে। বীরেন্দ্র চট্টোপাধ্যায় একবার বলেছিলেন, যেগুলি অনেকেই হয়তো কবিতা হয়নি, ইস্তেহার হয়ে গেছে, কিন্তু বলেছিলেন যে ইতিহাসের কাছে নিজেদের কয়েক ফোঁটা রক্ত ঢেলে এরা হয়তো হারিয়ে যাবে, এদের আর কোনো দাম থাকবে না। কিন্তু এখানে আমাদের আরেকটা প্রশ্ন থাকে, একটি মানুষ যিনি কবিতা লিখতে জানেন, তিনি যখন মনে করছেন যে কবিতার শিল্পরূপ নয়, আমার এখন বলা দরকার, চিৎকার করে বলা দরকার, তখন আমাদের ভাবতে হয় যে কেন তাকে চিৎকার করতে হচ্ছে। এই সময়, এই সমাজ, এই রাষ্ট্র তাকে বাধ্য করেছে কবিতার ভাষায় কথা না বলে চিৎকার করে বলতে। এই চিৎকারের বাধ্যতার জন্যই তাকে ইস্তেহার লিখতে হয়েছে। তিনি জানেন তিনি ইস্তেহার লিখছেন, হয়তো সেগুলো কবিতা হচ্ছে না, কিন্তু সেগুলো সত্য হচ্ছে। এই সত্যের উচ্চারণটা আমরা একজন কবির কাছে তো সব থেকে বেশি আশা করি। শঙ্খ ঘোষ একবার বলেছিলেন, কবিতায় কবির সত্য ছাড়া আর কিছু উচ্চারণ করেন। এটা আমি একটু প্যারাফ্রেজ করে বললাম, ঠিক এই সব বাক্যটাই ব্যবহার করেননি তিনি। কিন্তু কবিতার সত্য, কবির সত্য কি? কবি যেটাকে তার অনুভবেও জানছেন, সেটাই তো কবিতার সত্য। বীরেন্দ্র চট্টোপাধ্যায় তার অনুভবে এইটাই জেনেছিলেন যে তার চারপাশের সময় একটা ডাকিনী সময়, সেই ডাকিনী সময়ের কাছে আত্মসমর্পণ করার কোনো জায়গা নেই, কোনো সময় নেই। তার মুখোমুখি দাঁড়িয়ে প্রতিবাদ করতে হয়। সেই প্রতিবাদটা বীরেন্দ্র চট্টোপাধ্যায় করেছিলেন। বেশিরভাগই করেননি, অল্প কয়েকজন। বীরেন্দ্র চট্টোপাধ্যায় করেছিলেন, শঙ্খ ঘোষ করেছিলেন। তার তিমির বিষয়ে দুটুকরো একটি অসামান্য কবিতা, তিমির বরণ সিংহ তার ছাত্র ছিল, সেই ছাত্রকে মুর্শিদাবাদ জেলে পিটিয়ে মারা হয়েছিল। সেই তিমিরকে নিয়ে তিনি কলকাতা ছেড়ে যাওয়ার কিছুদিন আগে শঙ্খ ঘোষের কাছ থেকে কয়েকটি বই নিতে এসেছিল। সেই তিমিরের মৃত্যুর পরে তিনি লিখেছিলেন, তিমির আজ নিচু হয়ে তুলেনি তোমার মুখ। এই যে কবিতাগুলি লিখছেন শঙ্খ ঘোষ বা বীরেন চট্টোপাধ্যায় বা মণিভূষণ চট্টোপাধ্যায়ের ওই বিখ্যাত গান্ধীনগরে এক রাত্রি, গোকুলকে সবাই চেনে, চিনে রাখলো ডিআইবির লোক, সেই বাড়ির মধ্যে দেখা করতে এসেছিল গোকুল তার মায়ের সঙ্গে, সেখানে ডিআইবির লোকটাকে গুলি করে মারে। মণিভূষণ ভট্টাচার্য কবিতা শেষ করছেন, বেড়ার ধারেই সেই ডানপিটের তেজি রক্তধারা, গধূলি গগনে মেঘে ঢেকেছিল তারা। রবীন্দ্রনাথকে এইরকম ব্যবহার আমি খুব কম দেখেছি। এই কয়েকটা মাত্র নাম খুঁজে পাবো। হ্যাঁ, আর যারা লিখেছেন তাদের লেখাটা তো খুব স্বাভাবিক ছিল। তারা কেউ আন্দোলনের সক্রিয় কর্মী, সমীর রায়, কমলেশ সেন, এরা তো একদম আন্দোলনের সক্রিয় কর্মী, বা সৃজন সেন, এরা তো জেলে বসে কবিতা লিখছেন, জেলের দেয়ালে কবিতা লিখছেন।
প্রচন্ড অত্যাচার সহ্য করতে করতে কারুর নখ উপড়ে নেওয়া হচ্ছে, কারুর সারা গায়ে সিগারেটের ছ্যাঁকা দিয়ে পুড়িয়ে দেওয়া হচ্ছে, কাউকে মাথা নিচে পা দুটো উপর দিকে করে ঝুলিয়ে দেওয়া হচ্ছে, দিনের পর দিন ঝুলিয়ে রাখা হচ্ছে। শুধু পুরুষরা নয়, অসংখ্য মহিলা বন্দীর সঙ্গেও এ করা হয়েছে। এরা যে কবিতা লিখবেন সেটা তো তারা কর্মী হিসেবে লিখেছেন, কিন্তু তার বাইরে যারা এই আন্দোলনের সঙ্গে কোনোভাবে যুক্ত নন, শুধু মানবতার খাতির, শুধু মানবতার মানবিক দাবিতে তারা এই কবিতাগুলো লিখেছে। যে ভালোবাসার কথা আমি বলতে চাইছিলাম বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের কবিতার, সেই ভালোবাসাকে বীরেন্দ্র চট্টোপাধ্যায় হয়তো আরেকটা নামে ডাকতে চাইবেন। তিনি বারবার বলেছেন প্রবাহিত মনুষ্যত্বের কথা। এই প্রবাহিত মনুষ্যত্ব তার কবিতায় বারবার উল্লেখিত হয়েছে। একটা বিরাট মানবতাবাদী ভাবনা, কিন্তু এই মানবতাবাদ শব্দটা খুব ক্লিশে হয়ে গেছে। আমরা জানি যে আমরা শুনতে শুনতে ব্যবহার করতে করতে প্রায় একটা অর্থহীন শব্দবন্ধে পর্যবেসিত হয়েছে। কিন্তু বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের মানবতাবাদ আমাদের মনে রাখা দরকার, সেই মানবতাবাদও কিন্তু কোনো শ্রেণী নিরপেক্ষ মানবতাবাদ। ম্যাক্সিম গোর্কি আমাদের মনে করিয়ে দিয়েছেন যে মানবতাবাদের শ্রেণী হয়। একজন মানবতাবাদী শোষক শ্রেণীর কাউকে ভালোবেসে মানবতাবাদী হতে পারে না। বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের মানবতাবাদও সেই রকম মানবতাবাদ। নিপীড়কদের সম্পর্কে তার কোনো সহানুভূতি নেই, শোষকদের বিরুদ্ধে তার কোনো সহানুভূতি নেই, শোষকদের সম্পর্কে, নিপীড়িত শোষিত মানুষ সম্পর্কে তার যাবতীয় সহানুভূতি। সে দরিদ্র হোক, সে অচ্ছুত হোক, সবই তাকে তিনি মানুষ বলেই জানেন। সেই মানুষকে নিয়ে তার কবিতা। এই যে মানবতাবাদের কথা বললাম, এই যে ভালোবাসার কথা বললাম, কিন্তু এই ভালোবাসার কবিতাকে তিনি বারবারই দেখেছেন যে ভালোবাসাকে বাঁচিয়ে রাখতে হলেই আগুন জ্বালতে হয়। আগুনকে জানতে হয় কেমন ভাবে? সাগ্নিক কবিতায় তিনি বলেছিলেন, তোমার কাজ আগুনকে ভালোবেসে উন্মাদ হয়ে যাওয়া নয়, তাকে ব্যবহার করতে শেখা। এই ব্যবহার করতে শেখা, এটাই বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের কবিতার বড়। অথচ সমস্ত জীবনেই তো তিনি প্রেমের কবিতা লিখতে চেয়েছিলেন। প্রেমের কবিতা লেখা ছাড়া বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের কবিতায় আমরা দেখবো যে আর কোনো কাজ নেই। এই প্রেমের কবিতার উচ্চারণটাই তার কবিতার সব থেকে বড়। সবসময় তিনি প্রেমের কবিতা লিখতে চেয়েছেন, অথচ বারবার তার প্রেমের কবিতা লিখতে গিয়ে আমরা লক্ষ্য করছি বারবার তাকে প্রতিবাদের কথা বলতে হচ্ছে, বারবার তাকে বলতে হচ্ছে নানান ধরনের বিপর্যয়ের কথা, নানান বিশৃঙ্খলার কথা, নানান হতাশার কথা। হ্যাঁ, এটাও আমাদের মনে রাখা দরকার যে আমরা অনেক সময় মনে রাখি যে একজন বামপন্থী কবি, বিশেষ করে যাকে আমরা বিপ্লবী বলতে অভ্যস্ত বা এই ধরনের, তিনি বিষাদের কথা কেন বলবেন, এটা আমরা অনেক সময় অবাক হই যে তিনি কেন বিষাদের কথা বলবেন। এইটা একটা অদ্ভুত আমাদের ধারণা, একটা ভুল ধারণা যে বামপন্থী হলে তিনি কোনো বিষাদাচ্ছন্ন হবেন না। এটা জানি আমরা যে একসময় এরকম ফতোয়া দেওয়া হতো। সোভিয়েত কমিউনিস্ট পার্টির যে সোভিয়েতে যে লেখক সংঘ ছিল, সেই লেখক সংঘ এক সময় এরকম নানা রকম ফতোয়া দিয়েছিলেন যে সোভিয়েত সাহিত্যে কখনো বিষণ্ণতা, হতাশা ইত্যাদি কথা বলা যাবে না। তাতে ফরাসি কমিউনিস্ট পার্টিরই একজন সদস্য খুব বিস্মিত হয়ে বলেছিলেন যে সোভিয়েত দেশে কি কখনো মেঘ করে না? আমাদের প্রশ্ন সেইটাই যে একজন কবি কি কখনো বিষাদাচ্ছন্ন হতে পারেন না? ফ্রন্টে দাঁড়িয়ে যে সৈনিকটি লড়াই করে সেও কিন্তু প্রেমিকাকে প্রেমের চিঠি লেখে, সে কিন্তু যুদ্ধের কথা বলে না। কাজে কারো বিষাদ আসতে পারে, প্রেম আসতে পারে, সবাই। কিন্তু সেই প্রেমেও যে বারবার লক্ষ্য করবো বীরেন্দ্র চট্টোপাধ্যায় সে প্রেমের কথা বলতে গিয়েই তিনি দেখছেন যে সেটা বলা যাচ্ছে না, সেই বলতে গিয়ে কোথায় একটা বাধা এসে যাচ্ছে। এক সেকেন্ড, আমি একটি কবিতা আমি বলতে চাই। হাওয়া না হওয়ার গল্প বলে বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের একটি বিখ্যাত কবিতা আছে। এই কবিতাটি বহু পঠিত এবং অনেকের হয়তো বহু শ্রুত, কারণ এই কবিতাটি আবৃত্তিকাররাও খুব পছন্দ করেন। কিন্তু কবিতাটি আমরা যদি একটু একটু আমি কবিতাটা থেকে কয়েকটা লাইন একটু পড়তে চাই। হওয়া না হওয়ার গল্প। সে ভেবেছিল, এক কবির কথা, সে ভেবেছিল একটি সত্যিকারের প্রেমের কবিতা লিখবে,
তার তো একটাই জীবন। মানুষের জীবনে প্রেমের চেয়ে নির্মল পিপাসার জল আর কি থাকতে পারে। সে আরো অনুভব করত প্রেমই কবিতার প্রাণ, তার শব্দ, তার ধ্বনি, তার মন্ত্র। এই যে প্রেমের কবিতা লিখতে চেয়েছিল এক কবি, কিন্তু তাকে কি অভিজ্ঞতার সামনে দাঁড়াতে হয়। কিন্তু তবু তার কবিতা, একটার পর একটা তার নিজের লেখা কবিতা, কি প্রেম, কি জল, এমনকি পায়ের নিচে শক্ত মাটি পর্যন্ত খুঁজে পেল। কেন পাচ্ছে না? কারণ প্রেম নয়, তাকে বারবার অপ্রেমের দারুণ আগুনে ছুঁড়ে দিয়ে বলতো, এইখানেই তোর পরিশুদ্ধি। এই যে আগুন, মানুষের পৃথিবী, আগে তার খিদে মেটা। তোদের সমস্ত কবিতা সে তার ক্ষুধার্ত জীব দিয়ে চেটে খাবে। তুই মূর্খ, জীবনের পাঠ এখান থেকে শুরু কর। এই খিদের পৃথিবী থেকে জীবনের পাঠ শুরু করতে না পারলে প্রেমের কবিতা লেখা যায় না। লিখতে পারা যাচ্ছে না, কেননা দেখতে দেখতে তার পাকা ধানের হলুদ পৃথিবী খুন খারাপি লাল, লাল থেকে আগুন, আবার আগুন। আগুন, তুমি আমাকে সারা জীবন ধরে পুড়িয়েছো, কিন্তু আমি তো শুদ্ধ হলাম না, শুধু পুড়ে গেলাম। আমি সারা জীবন শুধু হাজার হাজার মানুষের দীর্ঘশ্বাস, তাদের সর্বনাশ আমার জটায় বেঁধে সরস্বতী নদীর জলে ঝাঁপ দিতে গেলাম, কোথাও তাকে খুঁজে পেলাম না। তুমি আমাকে কি জীবন শেখাও আগুন, এই কি মানুষের জীবন? তাহলে তাহলে কি প্রেমের কবিতা লেখা যাবে না? কিন্তু প্রেমের কবিতাই তো লিখতে হয়। অন্য মহাশ্বেতা বলে বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের একটি কবিতা ছিল, সেখানেও পিপাসার কথা ছিল। কিন্তু সেখানে বলা হয়েছিল, মাটির কলস ছাড়া পিপাসা জানি না, তুমি সোনার কলস কাঁখে চলে যাও, আমি মাটির কলস ছাড়া পিপাসা জানি না। এই যে সোনার কলস, এই যে ঐশ্বর্যের আহ্বান, একে প্রত্যাখ্যান করে মাটির কলস, মাটির সঙ্গে, জীবনের সঙ্গে নিজেকে না মেশাতে পারলে, এই মাটি থেকে, এই মাটির কাছের মানুষের কাছ থেকে প্রাণরস অর্জন করতে না পারলে কবিতা হয় না, প্রেমের কবিতা হয় না। ওই সোনার কলস তিনি ফিরিয়ে দিচ্ছেন কেন? না, কেননা তোমার মুখে মানবীর লাবণ্য ছিল। যার ঐশ্বর্য আছে তার মুখে মানবীর লাবণ্য নেই। একমাত্র মাটির কলস থেকে, যে মাটির কলস কাঁখে যে এসছে, একমাত্র তার কাছেই পিপাসার জল থাকে, তার মুখে মানবীর লাবণ্য থাকে। এই মানবিক লাবণ্য, এটাকেই তিনি সারা জীবন ধরে খুঁজেছেন। সেই জন্যই তিনি বলেন, এই একটিমাত্র প্রেমের কবিতা, কবিতা, তুমি এখন তিন ভুবনের কোন অতলান্ত অপ্রেমের মধ্যে ঘুমিয়ে আছো। ঘুমো, তুমি ঘুমাও, আর আমি জেগে থাকি আর এক আরম্ভের জন্য। মৃত্যুর মুখোমুখি আমি জেগে থাকি। এই আরেক আরম্ভের জন্য জেগে থাকা, আরেকটা প্রেমের কবিতা লেখার জন্য অপেক্ষা করা, সেই প্রেমের কবিতা একমাত্র আগুন হাতে লেখাই সম্ভব। আগুন হাতে প্রতিরোধের মধ্যে দিয়ে, প্রতিবাদের মধ্য দিয়ে ক্রমাগত প্রেমকে যাচাই করে নিতে নিতে তবেই সত্যিকারের প্রেমের কবিতা লিখতে পারা যায়। এটা বীরেন্দ্র চট্টোপাধ্যায় নিজে জেনেছেন, পাঠকদের সেইটা জানাতে চেয়েছেন। এটাই বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের কবিতার কাছে আমাদের শিক্ষা, পাঠক হিসেবে। নমস্কার। আমার আলোচনা শেষ হলো। জানি না আপনারা সবাই শুনতে পেয়েছেন কিনা। হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। আপনি শুনতে পাচ্ছেন স্যার? আমার আলোচনা শেষ হলো। আমার আলোচনা শেষ হলো। আপনারা সবাই শুনতে পেয়েছেন কিনা? সব্যসাচীদা, আপনি শুনতে পাচ্ছেন আমাদের? দিদি উনি শুনতে পাচ্ছেন না। সব্যসাচীদা, আপনি শুনতে পাচ্ছেন? সব্যসাচীদা, আপনি শুনতে পাচ্ছেন আমাদের? দিদি উনি শুনতে পাচ্ছেন না, দাঁড়ান আমি ওনাকে ফোন করছি। হ্যাঁ, ফোন করো। হ্যাঁ, উনি শুনতে পাচ্ছেন না। রিচা, তুমি ওনাকে বলো যে কোনো প্রশ্ন থাকলে
হ্যাঁ, প্রশ্ন থাকলে শ্রাবণী বা সংগীতা করবে বলেছে। কোনো প্রশ্ন আছে সংগীতা? এখন তো কোনো প্রশ্ন নেই। হ্যালো। কোনো প্রশ্ন এখনো পর্যন্ত আমরা হ্যাঁ। পাইনি। শ্রাবণীকে আচ্ছা। যোগাযোগ করবেন বলেছেন, হ্যাঁ, শ্রাবণীকে হ্যাঁ, যোগাযোগ করছেন। আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। হ্যাঁ, 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 শ্রাবণীকে ফোন করেছি আমি, উনি নিশ্চয়ই যোগাযোগ করছেন। হ্যাঁ, এইটাই কেন আসছে না আমি বুঝতে পারছি না, কোনো সাউন্ডই আসছে না। ল্যাপটপে তো এলোই না, ফোনেও আসছে না, কেন জানি না। না, আমারটা শোনা গেছে তো সবটা, আমারটা শোনা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, তাহলে ভালোই হয়, তাহলে ভালোই হয়। হুম। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। হ্যালো, হ্যাঁ দিদি আপনারা বলুন, আমার ফোন স্পিকারে আছে অন। হ্যাঁ, উনি শুনতে পাবেন এবার, আপনারা একটু বলুন। হ্যাঁ, সব্যসাচী দা, অর্পিতা বলছি, শুনতে পাচ্ছেন? অর্পিতা বলছি, শুনতে পাচ্ছেন? হ্যালো। অর্পিতা বলছি, শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি। বলছি যে উম, একটা দাবি ছিল, সেটা হচ্ছে বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের সঙ্গে আপনার ব্যক্তিগত অনুষঙ্গের দু একটা কথা শুনি না। হ্যালো। বাবা স্যার, হ্যাঁ বলছি যে বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের সঙ্গে আপনার ব্যক্তিগত অনুষঙ্গের দু একটা কথা আমরা একটু শুনি না, ভালো লাগবে তো। বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের সঙ্গে আমার ব্যক্তিগত পরিচয়, যদিও তার কবিতার সঙ্গে পরিচয় অনেক আগেই, সে বলা যেতে পারে স্কুল জীবনের শেষ থেকেই। ব্যক্তিগত পরিচয় ঘটেছিল মুন্ডহীন ধরগুলি আহ্লাদে চিৎকার করে প্রকাশিত হওয়ার পরে। তখন আমরা একটা পত্রিকা বার করতাম আমরা নিজেরাই। তো সেই পত্রিকায় বীরেন্দ্র চট্টোপাধ্যায়কে লিখবো বলে তাকে একটা চিঠি লিখেছিলাম। তা সেই চিঠির উত্তর খুব তাড়াতাড়ি এসে গিয়েছিল, কিন্তু উত্তরটা বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের পক্ষে খুবই স্বাভাবিক, কিন্তু আমাদের মতো তখন অল্প বয়সী তার পক্ষে একটু আশাহত করে দেওয়ার মতোই একটা উত্তর। তিনি বলেছিলেন যে আমার কবিতা নিয়ে কিছু প্রবন্ধ লেখার থেকে আমার কবিতার বইগুলো কিনলে অনেক বেশি লাভ হয়। সে যাই হোক, তারপরে কিছুদিন পরেই তখন কলেজ স্ট্রিটে, একেবারে কলেজ স্ট্রিট মার্কেট, কলেজ স্ট্রিটের উপরেই লেখক সমাবেশের একটি দোকান ছিল। সেখানে মাঝে মধ্যেই যেতাম বইপত্র কেনার জন্য, এবং বীরেন্দা ওখানে খুবই আড্ডা দিতে আসতেন। সেখানে গিয়ে একদিন বই কিনতে গিয়ে বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের সঙ্গে দেখা, এবং আমি গিয়ে পরিচয় করলাম। এবং তারপরে যেটা ঘটলো, সেই একটা সময় আমি এটা করেছিলাম কফি হাউসে ঢোকার আগে, ওই বইয়ের দোকানে ঢু মেরে যেতাম। তো সেদিন যেটা ঘটলো, ওই যে বীরেন্দ্রের সঙ্গে কথা বলতে বলতে কফি হাউস যাওয়ার আর সময় রইলো না, বইয়ের দোকান বন্ধ হয়ে গেল, সবাই রাস্তায় নেমে এলাম, আর যারা ছিলেন তারা চলে গেলেন। কিন্তু আমার মনে আছে আমি এবং বীরেন্দ্র ট্রাম স্টপে দাঁড়িয়ে আমরা ঘন্টার পর ঘন্টা কথাই বলে যাচ্ছিলাম। অবশ্য কথা বলে যাচ্ছিলাম বলার থেকে আমি শুনছিলাম মুগ্ধের মতো। এবং সেই দিনই আমার একটা জিনিস, সেই প্রথম দেখাতেই যেটা মনে হয়েছিল, সেটা হলো যে এই মানুষটির যাপন এবং কবিতায় কোনো তফাৎ নেই। তার জীবন এবং তার কবিতা একেবারে এক। এই আলাপের পর থেকে তারপরে বীরেন্দ্রের সঙ্গে আরো বীরেন্দ্রের বাড়িতে আমি বেশ কয়েকবার গেছি, নানান আলাপ হয়েছে, নানান অনুষ্ঠানে। আরেকটা যেটা হতো তখন, শ্যামাচরণ দে স্ট্রিটে কথা শিল্প বলে একটি প্রকাশনী, তাদের একটি দোকান ছিল। কথা শিল্প একসময় খুব নামী প্রকাশনী ছিল। সৌমিত্র চট্টোপাধ্যায়, নির্মল আচার্যের এক্ষণ পত্রিকা প্রথমে কথা শিল্প থেকেই প্রকাশিত হতো। কথা শিল্পের যিনি কর্ণধার,
অবনী রায়, তাকে আমরা মন্টুদা বলতাম। মন্টুদাও মানে তার সম্পর্কে অজস্র কথা বলার আছে, কিন্তু সেটা আলাদা ব্যাপার। তো মন্টুদার ওই দোকানের একটা ভেতরের ঘর ছিল, সেই ভেতরের ঘরেও একটা বিরাট আড্ডা বসতো, সেখানে অজস্র নামী লোক আসতেন, অনেক লোকজন, লোকসঙ্গীত শিল্পী কালিদাস আচ্ছা গুপ্ত আচ্ছা আচ্ছা, যেমন আসতেন, রনেন ঠিক আছে, রায়চৌধুরী তাহলে কোনো আসতেন, প্রশ্ন নেই। বীরেন এরপরেই আমি চট্টোপাধ্যায় ওই আরো আসতেন, এমনি একটুখানি ও শেক্সপিয়ার বলে দিয়েছে, অনুবাদক ওকে সুনীল শুনিয়ে চট্টোপাধ্যায় আসতেন, আমি এবং একটুখানি অজস্র লোক একটা আসতেন, দুটো কথা বলে মন্টুদার সঙ্গে সকলে, তার এবং দিদিকে ডেকে নেবো। খুব হ্যাঁ, একটা অদ্ভুত ঠিক আছে। সৌহার্দ্যের সম্পর্কিত। এবং আমার মতো অর্বাচীনকেও মন্টুদা যথেষ্ট প্রশ্রয় দিত। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই সেখানে করেছি। বীরেন্দ্রের সঙ্গে বেশ ভালোই আড্ডা হতো, এবং একটা অদ্ভুত মজার ব্যাপার, ওখানে অত নামি নামি লোকজন বলে আমি খুব একটা ভেতরের ঘরটায় ঢুকতাম না, আমি ওই কাউন্টারের সামনে দাঁড়িয়ে যা যা গল্প করতাম। বীরেন্দা অনেক সময় বেরিয়ে সেই গল্প করতেন। এইটা তার একটা অদ্ভুত বলা যেতে পারে, যে একজন অতি তরুণ অনামী একজনকেও তিনি এই সম্মান এবং এই স্নেহটুকু দেখাতেন। উম, এটা বীরেন্দার একটা বিরাট বৈশিষ্ট্য। আরেকটা জিনিস ব্যাপার, যে আমি যে প্রথম থেকেই বীরেন দা বলেই প্রথম আলাপ থেকেই, বীরেন্দা কিন্তু সবসময় তাকে আপনি বলা থেকে কখনো বিরত করতে পারেনি। এই আপনি বলাটা কিন্তু কোনো দূরত্বের পরিচয় হবে না, এই আপনি বলাটা হচ্ছে তার অন্য মানুষকেও সম্মান দেখানোর একটা পদ্ধতি। বীরেন্দার আরেকটা কথা তো আমি একটু আগেই বললাম, যে বীরেন্দার আমার সব থেকে যেটা ভালো লাগতো, এই যে তরুণ কবিদের কবিতার বই, তাদের উৎসাহ দেওয়া, তরুণ কবিতার শেষ দিকের কবিতাগুলিতে, বিশেষ করে তার ঠিক মৃত্যুর অব্যবহিত পরেই তারই করে যাওয়া সংকলনে, যেটি অফুরন্ত জীবনের মিছিল বলে যে সংকলনটি, তাতে বেশ কয়েকটি কবিতা আছে তরুণ কবিদের নিয়ে। এই তরুণ কবি তোমরা এগিয়ে আসো, তোমাদের পায়ের ধ্বনি শোনার জন্য আমি অপেক্ষা করছি, এই জাতীয় সমস্ত কবিতা। এই তরুণ কবিদের কবিতাকে অদ্ভুত ভাবে বীরেন্দ্র সামনে, সবার সামনে এগিয়ে দেওয়ার চেষ্টা করতেন। এই ব্যাপারটা বীরেন্দ্রার একটা বিরাট বৈশিষ্ট্য ছিল, এইটা আমাকে খুব মুগ্ধ করতো। আমি আর অন্য পরিচয়ের কথা বলছি না, একেবারে শেষ দিকে বীরেন্দ্র যখন অসুস্থ হয়ে পড়লেন, তার আগে বীরেন্দ্র রবীন্দ্র পুরস্কার পাওয়া নিয়ে আমি একটা ঘটনা জানি, যে বীরেন্দ্র প্রথমবারে একবার রবীন্দ্র পুরস্কার পাওয়া, বীরেন্দ্রের নাম জানাজানি হয়ে যাওয়ার পরেও বীরেন্দ্র বলা যেতে পারে সেই বিচারকদের কাছে গিয়েই বলেছিলেন যে অরুণ মিত্র বেঁচে আছেন, অরুণ মিত্র বয়োজ্যেষ্ঠ, তিনি না পেলেন না এখনো, আমি পেলাম। ফলে বীরেন্দ্রের পীড়াপিড়িতেই সে বছরের রবীন্দ্র পুরস্কারটা শেষ মুহূর্তে আবার নাম পাল্টে অরুণ মিত্রকেই দেওয়া হয়। তার পরের বছর বীরেন্দ্র পেয়েছিলেন। বীরেন্দ্র রবীন্দ্র পুরস্কার পাওয়ার অনুষ্ঠানে আমি থাকতে পারিনি, কারণ আমি সে সময় একটু পাহাড়ে বেড়াতে চলে গিয়েছিলাম। তো সেটা যাওয়ার আগে বীরেন্দ্রকে যখন বলে গিয়েছিলাম, তখন দেখেছিলাম যে বীরেন্দ্র একটা অদ্ভুত দোলাচল, অর্থাৎ রবীন্দ্র পুরস্কার সরকারের হাত থেকে পুরস্কার নেওয়াটা ঠিক হচ্ছে কিনা, আবার পুরস্কার পেয়ে যে তার ভালো লেগেছে এটাও তিনি গোপন করছিলেন না। এইরকম একটা অদ্ভুত ব্যাপার। বীরেন্দ্র যখন অসুস্থ হলেন, সেই সময়টাই আমি দার্জিলিং এ বদলি হয়ে যাই, ফলে কলকাতায় একটু অনিয়মিত, যখন মাঝে মধ্যে কলকাতায় আসতাম তখন চেষ্টা করতাম বীরেন্দ্রের সঙ্গে দেখা করার। কিন্তু বীরেন্দ্রও তখন অনেক সময় হসপিটালে থাকতেন বলে সবসময় যে দেখা হয়েছে তাই না। কিন্তু একবার এরকম কলকাতায় এসেছি এবং খবর পেলাম বীরেন্দ্র হসপিটাল থেকে বাড়ি এসছেন। আমি গেলাম যোধপুর পার্কের বাড়িতে দেখা করতে। যোধপুর পার্কে সেই বাড়িটা এখন আর নেই, একটা বিরাট পুরোনো আমলের বাড়ি ছিল। একদম সামনেই সিঁড়ি দিয়ে উঠে গিয়ে সামনের ঘরটা, সেই ঘরটাতেই একটা চৌকির উপরে বীরেন্দ্র বসে থাকতেন। গেলে সেখানে গল্প, সবাই আসতেন, সেখানেই চারপাশে নানান বই খাতা ছড়ানো। আর বীরেন্দ্র স্ত্রী রানী বৌদি, এই মহিলারও আশ্চর্য একটা অদ্ভুত আতিথ্যের নেশাই বলা যেতে পারে। যে আসছে নির্বিকার ভাবে তাদের সকলকে চা দিয়ে যাওয়া। রানী বৌদিও একটা অদ্ভুত, আমার দেখা একটা অদ্ভুত স্নেহময়ী চরিত্র। রানী বৌদিরও স্নেহ পেয়েছি, অকাতর স্নেহ, এটাও আমার কাছে একটা বিরাট সম্পদ সঞ্চয় হয়ে আছে। সে যাই হোক, বীরেন্দ্র সেই হসপিটাল থেকে ফিরেছেন। আমি বীরেন্দ্রের দরজার মুখে দাঁড়াতেই বীরেন্দ্র সেই আগের মতোই হাসি মুখে অভ্যর্ত না, চৌকির উপর বসলাম। বীরেন্দ্রকে জিজ্ঞেস করলাম, বীরেন্দ্র কেমন আছেন? আমার এখনো মনে আছে, একটা অদ্ভুত হাসি মুখে বললেন, ভালো আছি রে ভাই। কথাটা তো বলে সেদিন চলে এসেছিলাম, তার অল্প কিছুদিন পরেই বীরেন্দ্রের প্রয়াণ ঘটে। ওই যে একটু অদ্ভুত একটা হাসি এসে বলেছিলেন, ভালো আছি রে ভাই, এটা আমি কখনো ভুলতে পারিনি।
সারা জীবন বীরেন্দ্র কবিতা লিখে গেছেন মানুষের ভালো থাকার জন্যই, সে কথাটাই তিনি বারবার বলতে চেয়েছেন। ফলে নিজের সম্পর্কে বোধহয় এটা বলতে পারেননি ভালো নেই, সেই জন্য বোধহয় ভালো আছি বলে গেছিলেন। এটাই বীরেন্দ্র সম্পর্কে আমার সমস্ত স্মৃতি। আমরা তো এতক্ষণ আমাদের ব্যক্তিগত সমস্ত অনুভব অন্য জায়গায় রেখে একটা অন্য জগতে ছিলাম। সব্যসাচীদা, এতদিন তো আমরা এতক্ষণ তো আমরা একটা অন্য জগতে ছিলাম। বোঝা যাচ্ছে না, বলছি এতক্ষণ তো আমরা একটা অন্য জগতে ছিলাম, আপনি তো আমাদের একটা অন্য জগতে নিয়ে গিয়েছিলেন। কথাগুলো একটু জড়িয়ে যাচ্ছে। দিদি বলছি এতক্ষণ তো আমরা একটা অন্য জগতে ছিলাম। দিদি মাইক্রোফোনের ইয়েটা একটু দূর করে কথা বলুন। আচ্ছা, বলছি আমরা তো এতক্ষণ একটা অন্য জগতে ছিলাম, আপনি তো আমাদের একটা অন্য পৃথিবীতে নিয়ে গেলেন। এখন আপনার জন্য আমাদের তো কিছু বক্তব্য থাকে। ঠিক বুঝতে পারছি হ্যাঁ, কি বলছেন। আমাদের তো একটা ধন্যবাদ দেওয়ার পালা থাকে। আচ্ছা, হ্যাঁ, সরকারি ধন্যবাদ, বেসরকারি কথাগুলো তো আলাদা হবে। মানে আমার আলোচনাটা কি আদৌ কিছু হয়েছে? হ্যাঁ, কিছু তো হয়নি, একদম কিছু হয়নি। আমি জানি না, আমি আর মানে আমরা সবাই জানি না যে আমরা কে কোথায় আছি। হ্যাঁ, সব সব হারিয়ে গেল। হ্যাঁ, প্রশ্ন আসছে কিন্তু সব্যসাচীদা প্রশ্ন আসছে, এবারে কিন্তু প্রশ্ন একটু শুনতে হবে। হ্যাঁ, আসলে বীরেন চট্টোপাধ্যায় এবং বলছি আমি বীরেন্দ্র চট্টোপাধ্যায় এবং সমর সেন এই দুজন সম্পর্কে আমি ঘন্টার পর ঘন্টা বলে যেতে পারি। হ্যাঁ, সেটাই তো কথা, সেটাই আমরা বলতে চাইছিলাম। আমি বলে যেতে পারি, কিন্তু শ্রোতাদের তো একটা তাদের সহ্য শক্তির উপরে বেশি নিপীড়ন করা যায় না। না, তারা মুগ্ধ হয়ে এতক্ষণ ধরে শুনেছেন। আর সত্যি কথা বলতে কি, কেউ কোনোভাবে নড়াচড়া করেননি। অর্পিতা ভট্টাচার্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছেন। হ্যাঁ, আর আমাদের বিভাগ থেকে আমরা কি বলবো জানি না, আমার ব্যক্তিগত অনুভব, আমি এখানে কিচ্ছু বলবো না, কারণ অনেক কবিতার জন্ম আমি একজন কবিকে জানি, যে অনেক কবিতার জন্ম হতে দেখেছি আমি রানিং ট্রেনে। হ্যাঁ, রানিং ট্রেনে পকেট থেকে কলম বার করে যে কোনো সময় হট করে দাঁড়িয়ে দাঁড়িয়ে যিনি কবিতা লিখে ফেলতেন একটা, আমি সেই কবিকে চিনি। অতএব আমার মনে হয় একজন কবির থেকে ভালো আর একজন কবিকে কে চিনবেন। আর আপনার কাছে ঠিক আপনি যেমন মানুষ তেমনই একজন মানুষের কথা আপনি বলেছেন। অতএব সেই জন্য বীরেন্দ্র চট্টোপাধ্যায় সম্পর্কে এখনকার দিনে আর এর বাইরে আমার মনে হয় না আর কেউ আছেন। আমার কেন, সব শ্রোতারাই বলবেন যে এর থেকে শ্রেষ্ঠ কেউ হতে পারেন না যিনি বীরেন্দ্র চট্টোপাধ্যায় সম্পর্কে বলবেন, কারণ দুজন মানুষ একই সত্তায়, আপনিও ঠিক সেই সত্তারই মানুষ। অতএব আপনি জানেন আপনি এখনো আমাদের কাছে অনেকটা হয়ে আছেন, সেটা আমাদের পরম প্রাপ্তি, এবং তাই জন্য আমরা পাচ্ছি। আমরা তো আপনার পদনক্ষরেখা ধরে হাঁটতে পারিনি, শুধু শুনতে পাচ্ছি, অনুভব করতে পারছি যে সেই অগ্রযোগী ছিলেন, আপনার মধ্যে দিয়ে তাকে পেলাম, এবং সেই পাওয়াতে আমরা মুগ্ধ, ধন্য হয়ে গেছি। এবার যে সরকারি ধন্যবাদ সেটা একটু আমাদের বিভাগীয় প্রধান দেবেন, এবং আমাদের বিভাগের পক্ষ থেকে আপনি একটু সাথীদের কথা শুনে নিন, এবং আমাদের সমস্ত শ্রোতারাও আমাদের কাছ থেকে একটু ধন্যবাদ দেবেন। আমাদের বিভাগীয় প্রধান একটু ধন্যবাদ জানাবেন। আমি তো আমার ধন্যবাদ কিছু দেব না, এটা তো আমার দাবি, আমার ঝগড়া। আর আপনাকে মনস্বী চৌধুরী জিজ্ঞেস করছেন কেয়া ঝড় কবিতাটা কি আপনার মনে পড়ছে?
কেয়া ঝড়, কেয়া ঝড় হ্যাঁ কবিতাটা কি আপনার মনে পড়ছে? মনস্বী আছে চৌধুরী কিন্তু জিজ্ঞেস করছেন হ্যাঁ কেয়া ঝড় কবিতাটি সম্পর্কে বোধহয় জানতে চাইছেন। দাঁড়াও, একটু হাতের কাছে বার করতে হবে কবিতাটা। এখন 4 খণ্ড বই, বই থেকে যদি কেউ খুঁজে খুঁজে মানুষ বার করতে পারবে। আপনার তো হাতে 4 খণ্ড তৈরি হয়ে গেছে। বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের কাব্যগ্রন্থ, কাব্য সমগ্র লিখতে লিখতে 4টে খণ্ড হয়ে গেছে, এখন 5ম খণ্ডের কাজ চলছে। এখন কেয়া ঝড় আবার খুঁজে বার করুন। কবি সব্যসাচী দেব সম্পর্কে যা বলার ছিল সেটা তো বলার সুযোগ হয়নি, কারণ কবি নিজে একটু, কবির মাইক্রোফোনের একটু অসুবিধে হচ্ছে, এবং আমার মনে হয় এটা বাড়তি কথা হয়ে যাবে। ওনার সবাই এত বেশি ওকে চিনি, উপস্থিতি প্রমাণ করে দিচ্ছে যে তিনি কতটা বড় মানুষ, কতটা বলার মতো মানুষ। অতএব সেটা আর আমি কিছু বলতে চাইছি না, কিন্তু এই কবিতাটি সম্ভবত কবি খুঁজে পাচ্ছেন না এক এই সেকেন্ড, হ্যাঁ আমি একটু দেখে নিই আচ্ছা, কবিতাটা, এক সেকেন্ড। পাচ্ছেন হ্যাঁ পাচ্ছেন হ্যাঁ, তাহলে আপনি একটু দেখুন। হ্যাঁ, কবিতাটা নিয়ে কি, হ্যালো, বলে দিয়েছি কেয়া ঝড় কবিতাটা, তোমাকে আমি ঘুরিয়ে দেবো, তুমি এরপরে বলে দেবে। কেয়া ঝড় কবিতাটা সম্পর্কে একটু জানতে চাইছেন সব্যসাচী দা? হ্যাঁ সেটা শুনতে পাচ্ছি, মানে কেয়া ঝড় সম্পর্কে কি জানার কি আছে, এটা তো বলছেন কেয়া সত্যি কথা ঝড় বলতে কি, এটা কবিতাটা যদি একটু জানান, একটু ওই সত্যি কথা ওর বলতে কি সম্পর্কে যদি কবি, কিছু বলেন। বলছি কবিতা হিসেবে এটা খুব একটা ভালো কবিতা নয়। হুম, ওই না, ওনার প্রশ্ন ছিল বীরেন্দ্র একটা চট্টোপাধ্যায়ের প্রেমের কবিতায়, স্যার ওনার প্রশ্ন ছিল বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের প্রেমের কবিতায় অনেক সময়ে কেয়া ফুলের অনুষঙ্গ ব্যবহার করেছেন, এইটা নিয়ে স্যার আপনাকে কাছে জানতে চেয়েছিল, মানে প্রেমের কবিতায় কেয়া ফুল কেন, এটাই ওনার প্রশ্ন ছিল। আসলে উনি বলছেন কেয়া ঝড় কবিতাটার প্রসঙ্গ যে প্রেমের কবিতায় কেয়া ফুলের গুরুত্বটা, হ্যাঁ কেয়া প্রেমের ফুল কবিতা তো বারবার উনি নিঃসন্দেহে, ব্যবহার করেন কেন? প্রেমের কবিতা তো নিঃসন্দেহে, কিন্তু প্রেমের সম্পর্কে, প্রেমের তো নানান ধরনের বৈচিত্র্য থাকে। হ্যাঁ, হুম, এখানে আসলে প্রেমের একটা যে কি বলবো, একটা গ্রাস করার ক্ষমতা আছে এখানে, সেইটা বলা হয়েছে যে তোমার, মানে ওই যে কেয়া, এমনি আমরা তো জানি যে কেয়া বনের সঙ্গে সাপের সম্পর্ক বলে একটা আমাদের মধ্যে একটা মিথ প্রচলিত আছে, যে কেয়া ফুলের গন্ধে সাপ আকৃষ্ট হয়, কেয়া বনের ওখানে সাপ থাকে। এখানেও প্রায় যে প্রেমের যেমন একটা আকর্ষণী ক্ষমতা, এবং সেই ক্ষমতা বা প্রেম সেইভাবে সাপের যেমন আকর্ষণ করে নিয়ে সাপের গ্রাসে পড়তে হয়, তেমনি প্রেমও এখানে যেন সেরকম একটা তার গ্রাস করার ক্ষমতা, প্রেম যেন একটা আকর্ষণ করে এনে যাকে আকর্ষণ করছে তাকে যেন গ্রাস করে ফেলছে, এখানে এইটাই বলতে চাওয়া হয়েছে। তবে কবিতাটা খুব দুর্বল কবিতা, এটা ঘটনা। তার মানে আমাদের কাছে সেই অর্থে আমাদের কাছে কেয়া ঝড় কবিতাটা এক ধরনের মানে ব্যাখ্যা তো হলো, কিন্তু সেদিক থেকে আমাদের আর এই মুহূর্তে কোনো
নতুন প্রশ্ন নেই। আসলে এমনভাবে ব্যাখ্যা এতক্ষণ ধরে বক্তা এবং কবি সমস্ত জানিয়েছেন, ব্যাখ্যা করেছেন, মনে হচ্ছে না আমাদের এই মুহূর্তে কোনো নতুন প্রশ্ন আছে। তাহলে আমরা সরকারিভাবে এই মনস্বী চৌধুরী জানাচ্ছেন যে স্যার ভালো লাগলো, উত্তরটা ওকে সন্তুষ্ট করেছে। আমরা তাহলে একটু আমাদের বিভাগীয় প্রধানকে ডেকে নিচ্ছি। স্বাতীদি, অধ্যাপক স্বাতী দত্ত, এটা একটু বিভাগীয় প্রধান হিসেবে এসে একটু স্যারকে ধন্যবাদ জানিয়ে যাবেন। হ্যাঁ, ধন্যবাদ হ্যাঁ, স্যার। এতক্ষণ ধরে মানে সত্যি মুগ্ধ হয়ে শুনছিলাম একটা যুগের কথা। আচ্ছা, সেই যুগটার কথা আমরা শুনেছি, বইতে পড়েছি, কিন্তু প্রত্যক্ষভাবে আপনি যেভাবে সেখানে জড়িত ছিলেন এবং বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের সঙ্গে আপনার ব্যক্তিগত যে আহ, সময় কাটানো, এইগুলো ভীষণই ভালো লেগেছে, মুগ্ধ করেছে আমাদের। একদম অন্যরকম আলোচনা। কাজেই আপনাকে অন্য ধরনের ধন্যবাদ দিচ্ছি, সরকারি ভাবে নয়, একদম হৃদয় থেকে ধন্যবাদ জানাচ্ছি এবং আবার আপনাকে পাবো এই আশা আমরা রাখছি। আর সরকারিভাবে ধন্যবাদ যদি দিতে হয়, যারা ছিলেন, যারা শুনেছেন, অনেক ছাত্রীও শুনেছেন, তাদের প্রত্যেককে আমার ধন্যবাদ জানাই, বিভাগের তরফ থেকে, বাংলা বিভাগের তরফ থেকে ধন্যবাদ জানাই। ধন্যবাদ জানাই এই যন্ত্র নির্ভর যে এখন আমাদের সেমিনার হয়েছে, তার চালিকা শক্তি যে রিচা এবং তার সহযোগী, তাদের সবাইকে। আর আমাদের বিভাগ ছাড়াও কলেজের অন্যান্য বিভাগেরও যারা আমাদের সহযোগিতা করেছেন, তাদের সকলকে ধন্যবাদ। স্যারকে আবার ধন্যবাদ জানাচ্ছি, আবার জানাচ্ছি যে হার্দিক ধন্যবাদ জানাচ্ছি, আবার ওকে পাবো কোনো একদিন, এই আশা করি। এইখানে আজকের আলোচনা চক্র শেষ করছি আমরা। আপনাদেরও সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ স্যার।